গল্পের জগৎ সুবিশাল। বিরাট এই জগতের অজানা সব পথের ট্যুর গাইড হয়ে আপনাদের সঙ্গে আছি আমরা গল্প বই। আসুন একসঙ্গে আমাদের এই যাত্রা শুভ হোক। আজকে আপনাদের জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প ফাঁদ। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 1930 সালে মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে। নিজের জীবনকালে ছোটদের জন্য অনেক ভৌতিক, অলৌকিক এবং গোয়েন্দা কাহিনী লিখেছেন। তার সৃষ্ট কর্নেল কাহিনী বাংলা সাহিত্যের রহস্য জগতে এক অসামান্য সংযোজন। তার অসামান্য সৃষ্টির জন্য ভূষিত হয়েছেন বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কারের মতন অজস্র সম্মানীয় পুরস্কারে। আজকের আমাদের উপস্থাপনা ফাঁদ প্রকাশিত হয় করুণা প্রকাশনী থেকে প্রকাশিত গল্প সমগ্র প্রথম খণ্ড। এই বইটিতে গল্প পাঠের সুবিধার্থে কিছু কিছু জায়গায় ভাষা পরিবর্তনের জন্য আমরা লেখক পরিবার এবং সাহিত্য প্রেমীদের কাছে ক্ষমা প্রার্থী। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। এখানে আমরা কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছি না। শুরু হচ্ছে ফাঁদ। রাত অনেক হলে বাগানের দিক থেকে একটা পেঁচা ডেকে ওঠে। মল্লিকদের কুকুরটা সন্দিগ্ধভাবে দু একবার ডেকেই সব প্রশ্ন চুপ করে যায়। আমি জানি এইবার তার আসার সময় হয়েছে। আমাদের বাড়িটা বেশ বড়, লোকজন তত কিছু নেই। ওপরে নিচে 4টে করে 8টা ঘর। নিচের 2টো ঘরে থাকেন দূর সম্পর্কের আত্মীয় আর তাদের মেয়ে শ্রাবন্তী। একটা ঘরে পুরনো আসবাবের আবর্জনা, বাকিটাতে বাড়ির সাবেক আমলের চাকর ষষ্ঠী দাস। তার বয়সও প্রায় 70 হয়ে এলো। সারা রাত খক খক করে কাশে, আর একটু শব্দ হলেই ঘর ঘরে গলায় বলে, আমি জানি কাকে সে এমন করে তাড়াতে চাই। ওপরের 4টে ঘরে আমার জীবনযাত্রা, আমার আর শ্রুতির। শ্রুতি বড় ঘুম কাতুরে, সে কিচ্ছু টের পায় না। এই যে আমি কাকে এত রাতে দরজা খুলে দিই, কার সঙ্গে কথা বলি, কিচ্ছু না। আমার আদরের ভেতর শ্রুতি কখন গভীর ঘুম এগিয়ে যায়। তারপর তার শরীরের শ্বাস প্রশ্বাস শুনতে শুনতে হঠাৎ চমক ভেঙে প্রাকৃতিক সংকেতের মতোই পেঁচার চিৎকার। তারপর বাগানের দিক থেকে ছনছন করে ওঠে বাতাস, গাছপালা সব দুলতে থাকে, পুরনো জানলাটা খটখট করে শব্দ করে। তারপর সিঁড়িতে যেন পায়ের শব্দ। সে আসছে। উত্তেজনায় চঞ্চল হয়ে উঠি। সিঁড়িতে যেন পায়ের শব্দ, সে ছাড়া আর কেউ হতেই পারে না। দরজা খুলে আমি একটু সরে দাঁড়াই। টের পায় তার ঘরে ঢোকা তার শরীরের গন্ধে। গন্ধটা ছেঁড়া ঘাসের মতো, কিংবা ভিজে মাটির মতো, অথবা পাখির বাসার মতো ঈষৎ ঝাঁঝালো। সঠিক বলা কঠিন, কারণ তার গন্ধটা যেন খুবই প্রাকৃতিক। হয়তো সে প্রকৃতির খুব ভেতরের দিকে চলে গেছে বলি। জীবজগতের অবচেতনায় এই গন্ধ কি থাকে বুঝতে পারি না। তার অশরীরী শরীরের কোনো গন্ধ থাকার কথা নয়। তাকে প্রশ্ন করলে বলে, তাই বুঝি? জানি না তো। তাকে বলি, তোমাকে দেখতে ইচ্ছে করে। সে বলে, আমি তো এরকমই। না, তুমি এরকম ছিলে না। সে একটু হাসে। তা ঠিক, ছিলাম না। কেমন ছিলে সে মনে পড়ে তোমার, নাকি পড়ে না? বোকা, মনে না পড়লে এলাম কেন? তাহলে তাহলে নিজেকে দেখাও, আমারও তো তোমাকে দেখতে ইচ্ছে করে। তুমি ভয় পাবে। তোমাকে আমি ভয় পাবো না স্মৃতি, তুমি আমারই অপর অংশ হয়েছিলে এক সময়। একটু পরে সে বলে, পারছি না, পারছি না।
আমার কষ্ট হচ্ছে। তাহলে থাক, বরং চলো আমরা বাগানে যাই। আমরা বাগানে গিয়ে বসি, কথা বলি, পুরনো সব কথা, অতীত থেকে কুড়িয়ে বাড়ি, দুঃখের কথা, সুখের কথা। কিন্তু কথা শেষ হবার আগেই ষষ্ঠী দাসের ডাক শুনতে পাই। দাদাবাবু, সে লণ্ঠন হাতে ও আমাকে দাদাবাবু। ডাকতে ডাকতে এগিয়ে আসে। সে বড় ধূর্ত মানুষ, সব টের পায়। আমাকে বকাবকি করে, বলে, এই তোমার ঘুম হয় না তো তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? এমনি করে হিমের মধ্যে বস থাকলে তো উল্টে অসুখে পড়বে। হতচ্ছাড়া ষষ্ঠী দাসের দৌড়ত্বে অবশেষে বাগানে গিয়ে কথা বলা ছাড়তে হলো। কিন্তু বুঝতে পারলাম কেন শ্রুতি বেশিক্ষণ ঘরে থাকতে চায় না। শ্রুতিকেও ঈর্ষা করত। ঘুমন্ত শ্রুতির পাশে গিয়ে দাঁড়ালে আমার খুব ভয় হতো। বলতাম, ওখানে কি করছো? এখানে এসো, শ্রুতি জেগে যেতে পারে। জাগলেও তো আমাকে দেখতে পাবে না। কে জানে, মেয়েরা হয়তো সব টের পায়। সে হাসতো। পাই তো, তুমি যখন শ্রুতিকে আদর করো দূর থেকে টের পাই। মনে হয় আমার যদি শরীর থাকতো। ওকে মেরে ফেলতে তো। হুম। এখন পারো না? না, একটু পরে বলল, আমি আর কিচ্ছু পারি না, শুধু আশা আর যাওয়া ছাড়া। মনে হলো ও কাঁদছে। বললাম, ওকে ইচ্ছা করো না, ও তোমারই সহদরা। শোনো, বলো। তুমি তুমি কাকে বেশি ভালোবাসো এখন? শ্রুতিকে না আমাকে? দুজনকেই। মিথ্যে 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 মিথ্যে। আমি তোমার চার ঘরে সংসারে ঢুকে দেখেছি। এখন এখন যা যা যেমন হয়ে আছে, আমার সময় তেমন কিছুই ছিল না। ও ওই ওই ড্রেসিং টেবিলটা পর্যন্ত নতুন। আর শ্রুতির কত শাড়ি, কত বিদেশি সেন্ট। তুই একটু বিলাসী প্রকৃতির মেয়ে। আর তুমি জানো, তুমি ছিলে সাদাসিধে, সাজতে ভালোবাসতে না, টাকা কড়ি খরচা করতে দিতে না। মনে পড়ে সেবার তোমার জন্য অত সুন্দর একখানা কাঞ্জিবরম এনে দিলাম, তুমি শ্রুতিকে পড়তে দিয়ে দিলে। আর একবার হঠাৎ থেমে গেলাম, টের পেলাম ও নেই, চলে গেছে। এখনকার মতো মাথা ভাঙলেও আর ফিরে আসবে না। কোথায় যায় ও? জীবজগতের সীমানা পেরিয়ে প্রকৃতির কোন গভীর স্তরে গিয়ে বসে থাকে ও? আমি যদি ওকে অনুসরণ করে যেতে পারতাম সেখানে। এক রাতে বৃষ্টি নামল। বৃষ্টি থামলো না, মধ্যরাতে কমলো একটু। তারপর তার আসার সংকেত শুনতে পেলাম বাগানের দিক থেকে। দরজা খুলে দিলাম, সিঁড়িতে পায়ের শব্দ। সেই মুহূর্তে শ্রুতি জেগে গেল, চমকে ওঠা গলায় বলল, কোথায় গেলে? এই তো। অন্ধকারে এই দরজা খুলে কোথায় যাচ্ছ? সে টেবিল ল্যাম্প জ্বেলে দিল। ভারী হাতে দরজা আটকে দিয়ে বললাম, বৃষ্টি দেখতে যাচ্ছিলাম বারান্দায়। শ্রুতি একটু চুপ থাকার পর বলল, জানলা থেকে দেখা যায় না বুঝি? ছাট আসছে যে। তোমার কি হয়েছে? কই কিছু না। আমার ধারণা তুমি সারা রাত জেগেই থাকো। যা, কে বললো? আমি জানি তোমার শুয়ে থাকতে ইচ্ছে করে না আমার পাশে। শ্রুতি শ্বাস প্রশ্বাস মিশিয়ে বলল, কতবার হাত বাড়িয়ে তোমাকে খুঁজি, পাই না।
আশ্চর্য, আমি তো তোমার পাশেই থাকি। শ্রুতি বালিশে মুখ গুজে বললে। কোথায় থাকো তুমিই জানো। ওর কাছে এসে পিঠে হাত রেখে বললাম, ঘুমাও। তুমি? আমার ঘুম পাচ্ছে না। আর বৃষ্টিটা কি সুন্দর, শোনো। আমি জানি কেন ঘুম হয় না তোমার। দিদির কথা মনে পড়ে তো। হঠাৎ ও কথা কেন শ্রুতি? হাসতে হাসতে বললাম, ছি, যে মরে গেছে তাকে ঈর্ষা করতে আছে? কে মরে গেছে? দিদি মরেনি, দিব্যি বেঁচে আছে। পাগল, কি সব বলছো শ্রুতি? শ্রুতি ঝকঝকে চোখে তাকিয়ে বলল, বেঁচে নেই তোমার মনে? ষষ্ঠীদা বলে তুমি রাতে বাগানে গিয়ে বসে থাকো। কেন আমি যেতে দিই এমন করে? কেন বাগানে যাও তুমি বলো? ঘুম আসে না। এত ভাবলে ঘুম তো আসবেই না। শ্রুতি আবার পাশ ফিরে শুলো, ফের আস্তে করে বলল, আরো অনেক কথা জানি, কিন্তু বলবো না। কি জানে সে কিছুতেই বলল না। কিছুক্ষণ সাদাসাদি করে ছেড়ে দিলাম। মনে হচ্ছিল শ্রুতি কেঁদে ফেলবে, অথবা এক নেপথ্যের কান্না ওকে ভিজিয়ে দিচ্ছে ভেতর থেকে। অবশ্য খুব শক্ত মেয়ে সে, জানি। স্মৃতির এক্কেবারে উল্টো। সে প্রচণ্ড সাহসী, বেপরোয়া, স্পষ্টভাষী মেয়ে, কিন্তু স্মৃতির মতো অত জেদি নয়। পরের রাতে আমার উৎকণ্ঠা ছিল স্মৃতির আসানার টের পেয়ে যায় সে। এ রাতে বৃষ্টি ছিল না, নরম চেহারার এক টুকরো চাঁদ ছিল বাগানের মাথায়। পোকামাকড় ডাকছিল বৃষ্টির স্মৃতি নিয়ে। ফিকে জ্যোৎস্নায় ভিজে গাছপালা আর ঘাসের গন্ধের সঙ্গে মিশে রাতের ফুলের গন্ধ ভেসে আসছিল ঘরে। ভাবছিলাম, কাল রাতে ফিরে গেছে অমন বাধা পেয়ে, আজ কি করে আসবে স্মৃতি? সে এলো, কিন্তু সিঁড়ি দিয়ে নয়, জানালারও ধারে দাঁড়িয়ে বলল, এসেছি। এ রাতে কোনো প্রাকৃতিক সংকেত শুনলাম না, কোনো পূর্বাভাস না। মল্লিকদের কুকুরটাও বুঝি অগাধ ঘুমে লীন। বললাম, ভেতরে আসছো না কেন? একটা কথা বলতে এলাম শুধু। কি কথা? আমি আর আসবো না। জানালার রড শক্ত করে ধরে বললাম, না, তোমাকে আসতেই হবে। আমি যতদিন বেঁচে আছি আমার রাতগুলো তোমার জন্যই রেখেছি, আর দিনগুলো শ্রুতির জন্য। সে একটু হাসল। তুমি বড়লোক মানুষ, তোমার কত খেয়াল। না না, খেয়াল নয়, এমনটা হয়ে গেছে। তুমি বুঝতে চেষ্টা করো লক্ষ্মীটি। চিরকাল আমার বরাতটাই এরকম, কিচ্ছু নিয়ন্ত্রণে থাকে না আমার। আরও দেখো, আমার সব বাস্তব আর কল্পনাও আমার হাতের বাইরে চলে গেছে। ওরা দুটো দুদিকে, মধ্যিখানে আমি। ত্যাগ অপরের নিষ্ঠুর খেলা। ওসব কথা আমার মাথায় ঢোকে না। আমি যাই। শোনো শোনো, একটা কথা বলে যাও। কি? তুমি কেন আর আসবে না? শ্রুতির জন্যই কি? শ্রুতির জীবনটা আমার মতো নষ্ট হয়ে যাক, তা আমি চাই না, চাই না। আমিও দিদি। শোনো, শ্রুতির বদলে তোমাকেই চাই। এমনি করে একদিন আমার বদলে শ্রুতিকে চেয়েছিলে, মনে পড়ে? কি চুপ করে গেলে যে? আমি অনুতপ্ত, ক্ষমা করো আমাকে। দেখো, আমি যেখানে আছি সেখানে ক্ষমা বা অনুতাপ বলে কোনো কথা নেই।
আমার মনে পড়ে ওই খাটটায় আমি আমি শুয়েছিলাম। আমার শ্বাসকষ্ট, গলা শুকিয়ে গিয়েছিল। তখন তুমি আর শ্রুতি পাশের ঘরে ছিলে। একটু পরে শ্রুতি এলো। ওকে দেখে আমি চমকে উঠলাম। তার শরীরে তোমার ছাপ পড়েছিল। জলের গ্লাসটা তার হাতে কাঁপছিল। তুমি ধাক্কা মেরে গ্লাসটা ফেলে দিলে। শব্দ শুনে দৌড়ে এলাম। এই তুমি জানালায় কি করছো? শ্রুতির চমকে ওঠা প্রশ্নে আমিও খুব চমকে উঠলাম। সে টেবিল ল্যাম্প জেলে বিছানায় উঠে বসলো। তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আবার তুমি জেগে আছো? ঘুম আসছে না, দেখো অদ্ভুত জ্যোৎস্না উঠেছে। শ্রুতি কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, তুমি চাও আমিও দিদির মতো মরে যাই, তাই না? আহ, কি বলছো শ্রুতি? তুমি ভাবছো আমি কিছু টের পাই না? শ্রাবন্তীর দিকে এবার তোমার চোখ পড়েছে। ছি, চুপ করো। শ্রুতি প্রায় চেঁচিয়ে উঠল। না না না, চুপ করব না। তুমি চাইছো আমিও দিদির মতো সুইসাইড করি আর তুমি শ্রাবন্তীকে বিয়ে করো? শ্রুতি, চুপ করো। কি বলছো তুমি? শ্রুতি সুইসাইড করেনি। করেছিল, আমি জানি। শ্রুতি নিষ্ঠুর কণ্ঠে বলল, ক্যাপসুলটা খেয়ে দিদির রিয়াকশন হচ্ছিল, ডাক্তার সেটা বন্ধ করতে বলেছিলেন। দিদির বালিশের তলায় কৌটোটা দেখেছিলাম, কৌটোটা খালি ছিল। আশ্চর্য, তুমি বলনি? কেন বলনি শ্রুতি? তুমি কষ্ট পাবে ভেবে। তার দিকে নিষ্পলক চেয়ে থাকলাম। কিছুক্ষণ পর সে শুয়ে পড়ল, টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিল। জানালার বাইরে বাগানের দিকে জ্যোৎস্নার ভেতর কুয়াশার মতো কি একটা দাঁড়িয়ে আছে। স্মৃতি কি? শ্রুতিকে ডাকলাম, শ্রুতি শোনো। শ্রাবন্তীর কথা তোমার মাথায় এলো কেন? তার সঙ্গে তো আমার দেখাও হয় না, তেমন কিছু আলাপও নেই। তাছাড়া সে তো তোমার কাছেও আসে না। বাইরে কি হয় তুমিই জানো। সারাদিন কোথায় থাকো, কি করো, আমি কি দেখতে চাই? শ্রুতি, ফুড রিলিফের কাজে আমাকে খুব ব্যস্ত থাকতে হয় আজকাল। অন্য কিছুতে মন দেওয়ার সময় কোথায়? তুমি লিডার মানুষ, তোমার মনে কত দয়া। এমনি করেই সেবার ফ্লাডের সময় তুমি আমাদের আশ্রয় দিয়েছিলে। তখন বুঝিনি এই বাড়িটা তোমার একটা ফাঁদ। ক্ষুব্ধ হয়ে বললাম, ঠিক আছে, ওদের চলে যেতে বলবো। ওদের এরিয়া থেকে ফ্লাডের জল নেমে গেছে। কিন্তু আমার অবাক লাগছে শ্রুতি, নিজের ওপর রাগ হচ্ছে। কাল রাতে তুমি বললে স্মৃতিকে ভুলতে পারিনি, আজ রাতে বলছো শ্রাবন্তীর জন্য। তাই ভেবেছিলাম। কথা কেড়ে নিয়ে শ্রুতি বলল, পরে মনে হয়েছিল যে মরে গেছে তার পেছনে কেন তুমি ছুটবে? যে বেঁচে আছে রক্ত মাংসের শরীরে তার পেছনে ছোটাই স্বাভাবিক নয় কি? বলো তুমি। কিন্তু তুমি তো আছো, তুমি তো জীবিত। আমি আমি বাসি হয়ে গেছি, দিদিও তোমার কাছে বাসি হয়ে গিয়েছিল, তাই তুমি আমার পেছনে ছুটেছিলে। কিন্তু জেনে রাখো, আমি দিদির মতো বোকা নই। তর্ক করে লাভ নেই, ফেমিনিন লজিক। আমি চুপ করে থাকলাম, শ্রুতিও চুপ করে থাকলো। কিছুক্ষণ পরে দরজা খুলে বেরিয়ে গেলাম।
আমার খুব কষ্ট হচ্ছিল। শ্রুতি আমাকে বাধা দিল না। বাগানে গিয়ে দাঁড়িয়ে থাকলাম কতক্ষণ। স্মৃতি কি আর কোনো দিনও আসবে না কথা বলতে? জ্যোৎস্নায় হেমন্তের গাঢ় কুয়াশা জড়ানো, ঘুম জড়ানো গলায় খুব গভীর থেকে পোকামাকড় গান গাইছে। সামনে শীত, তখন ওরা আরও গভীরে দীর্ঘ ঘুমের দিকে যাবে। কোথায় সেই প্রাকৃতিক অভ্যন্তর, জঠরের উষ্ণতা যেখানে বাইরের পৃথিবীর হিমকে পৌঁছতে দেয় না? সেখানে কি স্মৃতিও ঘুমোতে চলে গেল জীবজগতের অবচেতনায়? আমার কষ্টটা বাড়ছিল। স্মৃতিকে আমি ভালোবাসতাম, শ্রুতিকেও হয়তো ভালোবাসি, চেষ্টা করি, পেরে উঠি না। খালি মনে হয় শ্রুতি আমার জন্য নয়, আমার সংসারের জন্য একটা প্রয়োজনীয় ফিলার শ্রুতি, আর স্মৃতি ছিল আমার জন্য আমার সংসারের বাইরে একটা নিজস্বতার প্রতীক। স্মৃতি, কেন গেলে, কেন গেলে? যাইনি। সে ফিস ফিস করে বলল, এই তো আছি। কিন্তু কিন্তু কোথায় আছো? আগের মতো কাছে আসছো না কেন? পারছি না, আর পারছি না। আমার কষ্ট হচ্ছে। চারিদিকে ছড়িয়ে পড়ছে ক্রমশ। নিজেকে কুড়িয়ে জড়ো করা যাচ্ছে না। মনে হলো চারিদিকে ঘাস, গাছপালা, পোকামাকড়, শিশির, কৃষ্ণপক্ষের জ্যোৎস্না আর কুয়াশার ভেতর থেকে স্মৃতির শ্বাস প্রশ্বাস জড়ানো কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। সে বলছে, আমি আছি, আমি আছি, আমি আছি। আর চারপাশ থেকে আবছা এক গন্ধ, ছেঁড়া ঘাসের পাতা অথবা শিকড়ে, বৃষ্টি ভেজা মাটির, জলের, পাখিদের বাসার গন্ধের মতো কটু। স্মৃতির দ্বিতীয় জীবনের গন্ধ, প্রকৃতির নিজস্ব গন্ধ। লণ্ঠনের আলো ফুটে উঠল, দুলতে দুলতে এগিয়ে আসছিল। ষষ্ঠী দাসের ডাকাডাকি শুনতে পাচ্ছিলাম। দাদা বাবু, ও দাদা বাবু। সে সব টের পায়। শেষ হলো ফাঁদ। পুরুষ কণ্ঠে তমাল, অশরীরী শ্রীময়ী, শ্রুতির কণ্ঠে সায়নী এবং ষষ্ঠীদা আমি সিরাজিৎ। গল্পের সূত্রধর আমি সিরাজিৎ এবং সপ্তক। আবহ সঙ্গীত সায়ন। পরিকল্পনা এবং পরিচালনায় টিম গল্প বই। সঙ্গে থাকুন টিম গল্প বইয়ের এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।